আসসালামু আলাইকুম। আজিজুল ইংলিশ স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকের মূলত এসএসসি এবং এইচএসসিদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স শেখাতে যাচ্ছি। আমি যেভাবে আমার ছাত্রছাত্রীদেরকে কমপ্লিটিং সেন্টেন্স শেখাই, অবশ্যই এখানে স্বাস্থ্যবিধি মেনটেন করেই তারপর বসানো হয়েছে। তো আপনারা ভিডিওটি ধৈর্যহারা না হয়ে সম্পূর্ণভাবে দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আজকের আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তোমাদের কাছে এটা সম্পূর্ণ নতুন, কমপ্লিটিং সেন্টেন্স, তাই তো? ইতোমধ্যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছি, তোমাদের কি মনে আছে? মূলত বিষয়টা হলো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। মূলত পূর্বে আমি তোমাদেরকে বলেছি অর্থ অনুসারে সেন্টেন্স হলো 5 প্রকার। তোমরা খুব ভালোভাবেই জানো, ন্যারেশনের জন্য তোমরা করেছো, তাই তো? এবং টোটাল বেসিকের জন্যই তোমরা শিখেছো এবং সুন্দর করেই শিখতে পেরেছো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইমপারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আবার গঠন অনুসারে সেন্টেন্স হলো 3 প্রকার। একটা হলো সিম্পল সেন্টেন্স, একটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, আর একটা হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। তো এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা কিভাবে চিনবা, এগুলো তোমাদেরকে আমি ইতিমধ্যে ভালোভাবে দেখাইছি এবং তোমরা এগুলো ট্রান্সফর্মিং করতে পারো। এরপরে এর অন্তরালে তোমাদের যে বিষয়টি আমি দেখাইছিলাম, ক্লোজ সম্পর্কে আলোচনা করেছিলাম, বিশদ আলোচনা। কারণ তোমরা যদি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো না পারো, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার, এই সম্পর্কে যদি না জানো, তাহলে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে দক্ষতা অর্জন করতে পারবা না। তাই আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, যেহেতু আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে যাচ্ছি আর তোমাদের বিষয়গুলো জানা আছে বিধায় আমার কিন্তু হোয়াইট বোর্ডে যাওয়ার প্রয়োজন হয় না, তোমাদের শুধু বললেই তোমরা বুঝতে পারবা। তো এই যে ক্লোজ, আমি কি বলছিলাম, মূলত একটা সেন্টেন্সেরও যে বৈশিষ্ট্য থাকে, একটা ক্লোজেরও সেই একই বৈশিষ্ট্য থাকে। তবে যখন কোনো বৃহত্তর সেন্টেন্সে ওই ছোট্ট একটা সেন্টেন্সের বৈশিষ্ট্য সম্বলিত যে ক্লোজটা বসে, যে সেন্টেন্সটা ওখানে বসে, ওর নাম হয়ে যায় ক্লোজ। যখন আলাদাভাবে থাকে, ওর নাম হয়ে যায় সেন্টেন্স। তারপরও আমি একটু তোমাদেরকে মনে করাই দেই, কারণ কমপ্লিটিং সেন্টেন্সের সাথে একদম অবিচ্ছেদ্যভাবে জড়িত। তো মূলত ক্লোজ হলো একটা বৃহত্তর বাক্যের ক্ষুদ্রতম একটা অংশ, যার একটা সাবজেক্ট থাকে এবং একটা প্রেডিকেট থাকে, যা কখনো কখনো সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে, আবার কখনো কখনো কি পারে না। তোমাদের মনে আছে? আমি আবারও বলতেছি, ক্লোজ হলো একটা বৃহত্তর বাক্যের ক্ষুদ্রতম একটা অংশ, যার একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, যা কখনো কখনো সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে, কখনো কখনো পারে না, তাই তো? তো এই যে ক্লোজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তো তোমাদের কিন্তু আমি এগুলো সম্পর্কেও আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই পারো। তো যাই হোক, আমি ক্লোজ সম্পর্কে এখন আলোচনা করতেছি না। যদি তোমরা ক্লোজ না পারো, তারপরে আবার আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে। এখন এই যে কমপ্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্স মূলত গ্রামারের অন্যতম বড় একটা ইউনিট। বুঝো তো, মানে একটা বিশাল, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গ্রামারের বিশাল একটা অংশ জুড়ে আছে, ঠিক তেমনিভাবে এই কমপ্লিটিং সেন্টেন্সেরও গ্রামারের একটা বড় একটা অংশ। কথা বুঝতে পেরেছো? এখন সেন্টেন্স দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়, একটু আগে তোমাদেরকে আমি বলেছি, কিন্তু সেন্টেন্সের কথা বলি নাই, তাই তো? কিন্তু 5 প্রকার এবং 3 প্রকার বলেছিলাম। তো এখন তোমাদের যে আমি বলছিলাম, তার মানে সেন্টেন্স ছাড়া কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না। তাই সঠিকভাবে ভাষা শেখার জন্য সেন্টেন্সের কোনো বিকল্প নাই। তার মানে আমাদেরকে সেন্টেন্স অবশ্যই ভালোভাবে শিখতে হবে। তো আর সেন্টেন্সের দক্ষতা যাচাইয়ের জন্যই মূলত এই কমপ্লিটিং সেন্টেন্সটি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছে। তোমরা বুঝতে পেরেছো? তার মানে এই যে তোমার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এক একটা সেন্টেন্স দেয়, যেমন তোমার মেডিকেল বলো, ভার্সিটি বলো, অন্যান্য যত পরীক্ষা আছে, চাকরির পরীক্ষায় সেন্টেন্সটা দেওয়ার পরে ওই সেন্টেন্সের ভুল কোথায়, এই সেন্টেন্সটা সঠিক নাকি মিথ্যা নাকি ভুল, এইটা মূলত দেখতে মনে হয় সবগুলো সেন্টেন্স একই রকমের, একই সঠিক, কিন্তু এর মধ্যেই সেন্টেন্সগুলোর মধ্যে ভুল আছে। তার মানে আমাদেরকে, আমরা যদি এই কমপ্লিটিং সেন্টেন্সে ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আমাদের ওই গ্রামারগুলো খুব সহজ হয়ে যাবে। যদিও সরাসরিভাবে তোমাদের খুব কম সংখ্যক দেয়, মাঝে মাঝে দেয়, আবার দেয়ও না কমপ্লিটিং সেন্টেন্স। তবে এই যে 9, 10 এইচএসসির, মানে যেটাকে আমরা ইন্টারমিডিয়েট 11 ক্লাস বলি, 12 ক্লাস বলি, মানে ইন্টারমিডিয়েট যে বলি, এদের জন্য কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্স তো পরীক্ষায় আসে তোমাদের, কেমন? তো এখন
প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, যেহেতু আজকের বিগিনিং ক্লাস, এই কমপ্লিটিং সেন্টেন্সের আজকের ক্লাসের নাম কি জানো তো তোমরা? আজকের ক্লাসের নাম হলো রুলস অফ কমপ্লিটিং সেন্টেন্স অর লার্নিং কমপ্লিটিং সেন্টেন্স ফর দ্য বিগিনার্স। মানে তোমরা যারা একদম শুরুতে আছো, কমপ্লিটিং সেন্টেন্স শিখতেছো, তাদের জন্য। আর এই কারণে মূলত আজকের আমার এই ভিডিওটি করা। তো যাই হোক, এখন এই যে প্রথম আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, পরীক্ষায় দুই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। কয় ধরনের থাকবে? দুই ধরনের কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। একটা হলো একদম কনটেক্সচুয়াল যে বিষয়গুলো থাকে, যেটা একটা নির্দিষ্ট কনটেক্সটের উপর থাকে, যেটাকে আমরা অনেক সময় প্যাসেজ হিসেবে আখ্যায়িত করতে পারি। যেমন মনে করে হেলথ রিলেটেড একটা প্যাসেজ দিল, মানে এই কতগুলো সেন্টেন্স দিল, ওই সেন্টেন্সের আলোকে আমাদের কমপ্লিটিংটা করতে হবে। এখানে যদি আমরা অন্যভাবে আসি, মানে দেখা যায় আমরা যদি বিচ্ছিন্নভাবে করি, তাহলে কিন্তু আমাদের ওর আমরা ছন্দ ঠিক রাখতে পারি না এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? তার মানে দুইটা সিস্টেমে, একটা হলো প্যাসেজ সিস্টেমে, আর একটা হলো ডিটাচ, যেটাকে আমরা বলি যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে তোমাদের কমপ্লিটিং দিবে, কোনো ধরাবাঁধা প্যাসেজের উপর দিবে না। তো এখন এই যে ইন্টারমিডিয়েটের এই যে প্যাসেজগুলো দেয়, বিশেষ করে যে কমপ্লিটিং সেন্টেন্স দেয়, ডিটাচ হোক আর প্যাসেজ হোক, যেভাবে আসুক না কেন, প্রথমে দুই তিনটা সেন্টেন্স দিবে। যেমন আমি যদি একটা উদাহরণ বলি এভাবে, যেমন মনে করো যে কোনো একটা স্টুডেন্টরা, আব্দুর রহিম ইজ এ গুড বয়, হি গোজ টু কলেজ এভরি ডে, হি স্টাডিজ হার্ড সো দ্যাট, মনে করো ফর এক্সাম্পল এভাবে দিয়ে দিলাম। তার মানে তোমাদের এই সিস্টেমে পরীক্ষা আসতে পারে কি, প্রথমে কি আমি দুইটা সেন্টেন্স বলেছি, তারপরে কি বললাম, আরেকটা সেন্টেন্স বলার পরে সো দ্যাট ব্যবহার করেছি। তার মানে নিয়ম হলো সবই এক, কিন্তু ওই যে প্রথম দুইটা সেন্টেন্সকে কেন্দ্র করে মূলত একটা আমাদের ধারণা তৈরি হয়, এর আলোকে আমরা ওটা কমপ্লিট করতে পারি। আবার মনে করো আছে রহিম ওয়ার্কস হার্ড সো দ্যাট, কি দিলাম, প্রথমে কোনো সেন্টেন্স আমি বললাম না, কি বললাম, রহিম ওয়ার্কস হার্ড সো দ্যাট। তার মানে কি, একে কেন্দ্র করে আমরা করতে পারবো। এই দুইটা সিস্টেমই তোমাদের পরীক্ষা আসবে। তার মানে আমি একটু আগে যে বিষয়টি বললাম, যেহেতু আজকের বিগিনিং ক্লাস কমপ্লিটিং সেন্টেন্সের উপর, এই জন্য প্রাসঙ্গিক যে কথাবার্তা একটু বেশিই বলতে হবে। তোমরা কি আমার কথাবার্তা বুঝতে পারতেছো? একদম রেসপন্স করবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তার মানে তো কি বললাম, একটা থাকবে কনটেক্সচুয়ালের উপর, আর একটা থাকবে কি, ডিটাচ থাকবে, যে কোনোভাবে থাকতে পারে। কেমন? তো মনে করো যেমন এভাবে দিল, যে কনটেক্সচুয়ালটা কিভাবে দিবে তোমাদের এখন লেখার দরকার নাই, তোমাদের তো আমি নিয়ম সহ করাবো যে বিষয়গুলো দরকার হবে। যেমন মনে করো ইট ইজ ইংলিশ হুইজ, তোমাদের আনসার বলার দরকার নাই, আমিও বলতেছি না, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট ডোন্ট নো হাউ। তার মানে কি রিলেটেড? ওই ইংলিশ রিলেটেড। ইফ এ স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন ইংলিশ, এরপর আবার শূন্যস্থান, আনলেস হি অর শি প্র্যাকটিসেস ইট, এরপর আবার টার্ম দেওয়া, ইট ইজ হাই টাইম। তার মানে কি, এখানে হলো কনটেক্সচুয়াল। তোমরা কি বুঝতে পেরেছো? এখানে হলো কনটেক্সচুয়াল, তার মানে এইটা একটা প্যাসেজ আকারে দিয়েছে, তোমাদের এভাবে পরীক্ষা আসতে পারে। আবার মনে করো কোনো প্রকার তোমার প্যাসেজের আলোকে না, কনটেক্সচুয়াল না, ডিটাচ মানে বিচ্ছিন্নভাবে যেখান থেকে খুশি ওখান থেকে দিতে পারে। যেমন মনে করো প্রথমেই আছে গ্যাপ, মানে ড্যাশ, ইফ হি হ্যাড আস্কড মি। পরের প্রশ্ন যদি আমি বলি, স্টুডেন্টস গো টু স্কুলস নট অনলি টু গেইন, কি মিল আছে? প্রথমের সাথে মিল আছে? নাই কিন্তু মিল। পরেরটা দেখো, ওয়াকিং হুইচ ইজ এ, মিল নাই। পরে যদি বলি ফিনিশিং হার ওয়ার্ক, মিল নাই। পরেরটা দেখো, ড্যাশ শি ওয়েন্ট আউট উইদাউট অ্যান আমব্রেলা, মিল আছে? নাই। তার মানে এর প্রত্যেকটা কি একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের মিল নাই। তার মানে তোমাদের এই দুইটা সিস্টেমে পরীক্ষা আসবে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পেরেছি? এইবার দেখো তোমরা কিভাবে কমপ্লিট করবা, হাউ টু কমপ্লিট সেন্টেন্স। এই যে সেন্টেন্সগুলো কিভাবে তোমরা পূরণ করবা, প্রথমত কি কি বিষয় দিয়ে তোমাদেরকে পূরণ করতে হবে, খুব মনোযোগ দিয়ে শোনো। যেহেতু আমি তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আকার এগুলো দেখাইছিলাম, এই জন্য আপাতত লেখার দরকার নাই। তো দেখো কিভাবে পূরণ করবা। নাম্বার 1, তোমাদেরকে ক্লোজ দিয়ে পূর্ণ করতে হবে। কি দিয়ে পূর্ণ করতে হবে? ক্লোজ দিয়ে পূর্ণ করতে হবে। একটু আগে আমি তোমাদেরকে বলেছি, ক্লোজ হলো একটা বৃহত্তর বাক্যের ক্ষুদ্রতম একটি অংশ, যার একটা সাবজেক্ট থাকবে, একটা প্রেডিকেট থাকবে, যা কখনো কখনো সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে, কখনো কখনো কি পারে না। এই ক্লোজকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা কি কোঅর্ডিনেট ক্লোজ। আমি তোমাদেরকে দুইটা ভালোভাবে শিখাইছিলাম, কোঅর্ডিনেট ক্লোজ বলি নাই। কোঅর্ডিনেট ক্লোজ হলো কম্পাউন্ড সেন্টেন্স তোমরা যেভাবে করো ওরকমই একটা অংশ বিশেষ হলো
কোঅর্ডিনেট ক্লোজ। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে কোঅর্ডিনেট সম্পর্কে বলতেছি না। তার মানে প্রিন্সিপাল ক্লোজ হলো কি, যে ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করতে হয় না, তাকে বলা হয় কি প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ কি, যে ক্লোজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য অন্য ক্লোজের উপর নির্ভর করতে হয়, মানে প্রিন্সিপালের উপর নির্ভর করতে হয়, তাকে বলা হয় কি সাবঅর্ডিনেট ক্লোজ। আমি তোমাদেরকে সাবঅর্ডিনেট ক্লোজ চেনার উপায় বলছিলাম, তোমাদের কি মনে আছে? যখন আমি তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সের বর্ণনা বলেছিলাম, মানে ডেফিনেশন বলেছিলাম, চেনার উপায় বলেছিলাম, তার মানে আমি তোমাদের 3টা সেন্টেন্সে আবার একটু মনে করাই দেই। তো প্রথমত, যে সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি, দুটি প্রিন্সিপাল ক্লোজ, মানে স্বাধীন বাক্যাংশ যখন অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর, অ্যান্ডস দ্বারা যুক্ত থাকে, তখন সেটা কি কম্পাউন্ড সেন্টেন্স। আবার কমপ্লেক্স সেন্টেন্স বলছিলাম কি, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাকে বলা হয় কি কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়টা তোমাদের বলছিলাম কি আমি, যে ক্লোজের শুরুতে ইফ, দো, অলদো, আমার সাথে সাথে বলো দেখি কে বলতে পারো, সিন্স, অ্যাজ, বিকজ, টিল, আনটিল, আনলেস, সবাই বলো, সবাই বলো, ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, টিল, আনটিল, আনলেস, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হুম, হুজ, হাউ, হোয়াই, দ্যাট, এগুলো যে ক্লোজের শুরুতে থাকবে ওই ক্লোজটাই হলো কি সাবঅর্ডিনেট ক্লোজ। আমি কি বুঝাইতে পারছি? আর তার মানে সাবঅর্ডিনেট ক্লোজ যে ক্লোজে থাকে, যে সেন্টেন্সে থাকে, ওইটাই হলো কি কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমরা ক্লোজ সম্পর্কে একটু বুঝতে পেরেছি কি? আচ্ছা, এরপরে আসো, ফ্রেজ দিয়ে আমাদেরকে পূর্ণ করতে হবে। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, যখন কয়েকটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে, যার কোনো সাবজেক্ট নাই, অবজেক্ট নাই, অন্যান্য কিছু নাই, শুধুমাত্র অর্থ প্রকাশ করতে পারে, সেটাই হলো কি ফ্রেজ। তার মানে আমরা ফ্রেজ দিয়ে পূর্ণ করতে পারি। আবার মাঝে মাঝে একটা ওয়ার্ড দিয়েও পূর্ণ করতে পারি আমরা। যেমন যদি বলি, এখানে যদি বলি হি ইজ টু উইক টু, আমরা একটা ওয়ার্ড দিয়ে, একটা ভার্ব দিয়ে আমরা পূর্ণ করে দিতে পারি, তাই না? যেহেতু আমি এগুলো বিশদ নিয়মকানুনের আলোচনায় আসবো, এই জন্য আমি আলোচনা করতেছি না। তার মানে তোমরা বুঝতে পেরেছো, একদম বিগিনিংটা বুঝতে পেরেছো কমপ্লিটিং সেন্টেন্স। তার মানে 3টা সিস্টেমে তোমরা করতে পারবা, যে কিভাবে করতে পারবো, কমপ্লিটিং ক্লোজ বসিয়ে করতে পারবা, ফ্রেজ বসাই করতে পারবা, আর কি ওয়ার্ড বসিয়েও করতে পারবা। আর আমরা পরীক্ষায়, মানে তোমরা 2টা সিস্টেমে পরীক্ষায় এগুলো, এই কমপ্লিটিং সেন্টেন্স 2টা সিস্টেমে পরীক্ষা থাকবে। একটা থাকবে কন্টেক্সচুয়াল, যেটাকে আমরা বলি প্যাসেজ আকারে, আর একটা হলো ডিটেলস, মনে থাকবে। এখন আমরা মূল জায়গায় চলে আসব, কেমন? তোমরা প্রথমে কতগুলো উদাহরণ লিখবা, আমি উদাহরণের আলোকে তোমাদেরকে নোট করাই দিব, প্লাস যে এই নিয়মটা, এখন আমি তোমাদের যে নিয়মটা শিখাবো 100তে 100, এই নিয়মের একটা তোমাদের পরীক্ষা আসবে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমরা লেখো, প্রথমে লেখো বি ট্রুথফুল। উদাহরণ লেখো, অনেকগুলো উদাহরণ দিব, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করব। বি ট্রুথফুল ইফ ইউ ড্যাশ, বি ট্রুথফুল, TRUTHFUL, ট্রুথফুল ইফ ইউ ড্যাশ। লিখছো তোমরা? আচ্ছা, এরপরে লেখো ডোন্ট জাম্প ইনটু ওয়াটার ইফ, ডোন্ট জাম্প ইনটু ওয়াটার। লিখছো তোমরা? রেসপন্স করবা। ডোন্ট জাম্প ইনটু ওয়াটার ইফ। লিখতে পেরেছো? আচ্ছা, 3 নাম্বার কোয়েশ্চনটা তোমরা সবাই লেখো, ইফ ইউ রিড সিরিয়াসলি, ইফ ইউ রিড সিরিয়াসলি, SERIOUHLY, ইফ ইউ রিড সিরিয়াসলি টান দিয়ে রাখো। লিখছো তোমরা? আচ্ছা, এরপরে আরেকটা লেখো, ইফ ইউ ইট ভেজিটেবলস, ভেজিটেবলস অবশ্য না, ভেজিটেবলস, কি বলবো তোমরা? ভেজিটেবলস, VEGETABLES, ভেজিটেবলস। আচ্ছা, কমা টান দিয়ে রাখো। এই একটা নিয়মের তোমাদের কিন্তু পরীক্ষা আসবে, তো কাজী এই নিয়মের যত যেভাবে আছে, যে রকমের আছে, আমি সবগুলো তোমাদেরকে আজকের টপিক্সে, আজকের বিগিনিং ক্লাসে তোমাদেরকে শিখাতে যাচ্ছি। ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবেই পারবে। আচ্ছা, এরপর লেখো এভরিথিং উড বি রেডি ইন টাইম, এভরিথিং উড বি রেডি ইন টাইম, everything would be ready
ইন টাইম। অবশ্য যে পূর্বের উচ্চারণের মতো এসে যায়, অনেকটা না চাইতেও এসে যায়, কারণ যেহেতু অ্যাট এ টাইমে স্পোকেনের ক্লাসগুলো করাইতেছি। আচ্ছা, এভরিথিং উড বি রেডি ইন টাইম, টান দিয়ে রাখো, লিখছো তোমরা? এরপর লেখো আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইফ, টান দিয়ে রাখো। লিখছো তোমরা? আচ্ছা, পরের কোয়েশ্চনটা লেখো হি উড হ্যাভ ডান ইট, হি উড হ্যাভ ডান ইট, টান দিয়ে রাখো। লিখছো হি উড হ্যাভ ডান ইট, টান দিয়ে রাখো। আচ্ছা, এরপরে লেখো আই উড হ্যাভ সাং, আই উড হ্যাভ সাং, SUNG, সাং। আই উড হ্যাভ সাং, লিখছো? সবাই লিখতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা লেখো ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার এ কিং, কমা টান দিয়ে রাখো। এর পরের প্রশ্ন লেখো ইফ আই ওয়ার এ পোয়েট, ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার এ পোয়েট। তোমাদের বেশি আজকে অনেকে আসে না। ইফ আই ওয়ার এ পোয়েট, কমা টান দিয়ে রাখো। এর পরের প্রশ্ন লেখো হ্যাড হি বিন ইনফর্মড, হ্যাড হি বিন ইনফর্মড, INFORMED, হ্যাড হি বিন ইনফর্মড, টান দিয়ে রাখো। এরপর লেখো হ্যাড হি বিন অপটিমিস্টিক, OPTIMISTIC, লিখছো তোমরা? হ্যাড হি বিন অপটিমিস্টিক, OPTIMISTIC, অপটিমিস্টিক, লিখতে পেরেছো? কমা টান দিয়ে রাখো। আচ্ছা, এরপরে লেখো হ্যাড আই এনি কম্পিউটার, হ্যাড আই এনি কম্পিউটার, COMPUTER, লিখছো? কম্পিউটার, কমা টান দিয়ে রাখো। হ্যাড আই মাস মানি, সব কিন্তু একই নিয়মের, একটার মাধ্যমে যেহেতু পরীক্ষা যেভাবেই আসুক না কেন তোমরা ইনশাল্লাহ করতে পারবা, তাতে কনটেক্সচুয়াল আসুক আর যেভাবেই আসুক। আচ্ছা, হ্যাড কি লেখলা এইমাত্র? হ্যাড আই মাছ মানি। আচ্ছা, তোমরা লিখতে পেরেছো সবাই? আচ্ছা, এরপরে তোমরা লিখবা আচ্ছা, তাহলে সবাই লিখতে পেরেছোই তো? এইবার লেখো আনলেস ইউ অবে হিম, আনলেস ইউ অবে হিম, কমা টান দিয়ে রাখো। লিখছো আনলেস ইউ অবে হিম। আচ্ছা, এরপরে লেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, লিখছো আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এরপরে লেখো, সবাই লিখতে পেরেছো? এরপর লেখো ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট, ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট, ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট। তোমরা তোমাদের বাসায় এই ভিডিওটি সবাইকে দেখাবা, কারণ স্যারে তারা তো গার্ডিয়ানরা তো সবসময় আসে না, যে অনেকে অনেক কথা বলে, যে তোমরা তো জানো যে স্যারের রাজনীতি করে। অবশ্যই আমি এসব রাজনীতি ফাজনীতি বাদ দিয়ে দিছি, তো তার মানে তোমরা দেখাবা যে না স্যারে আগের থেকে আরও ভালো পড়ায়। আচ্ছা, কী লেখলা এইমাত্র? ইউ উড ডু বেটার ইন দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট, লিখছো? PROVIDED, প্রোভাইডেড দ্যাট, টান দিয়ে রাখো।
ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট, লিখছো? আচ্ছা, এরপরে লেখো দি প্লেন উইল টেক অফ প্রোভাইডেড। দি প্লেন উইল টেক অফ প্রোভাইডেড, PROVIDED, প্রোভাইডেড। দি প্লেন উইল টেক অফ প্রোভাইডেড। লিখতে পারছো? প্রাচুর্য বসু লিখতে পারছো? সবাই লিখতে পারছো? লিখছো তোমরা? আচ্ছা, দি প্লেন উইল টেক অফ প্রোভাইডেড টান দিয়ে রাখো। এরপরে লেখো আই ওয়ান্ট টু ডু দ্য সাম ইন কেজ। আই ওয়ান্ট টু ডু দ্য সাম ইন কেজ। I want to do the sum in cage. লিখছো সবাই? IN স্পেস দিয়ে লিখবা CAS ইন কেজ। আচ্ছা, পরের প্রশ্নটা লেখো I'll take my umbrella in cage. I'll অথবা I will, আমি তোমাদের পূর্বে মনে হয় বলেছিলাম, সম্ভবত কোনো স্পোকেন ক্লাসে বলেছিলাম, ইউটিউবে ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলো আমি উল্লেখ করেছি, প্রত্যেকটা ক্লাসের ভিডিও ওখানে আছে। তো ওখানে বলছিলাম যে আমার কিন্তু এই উইলটা ব্যবহার ভালো লাগে না, আমি তোমাদেরও বলছিলাম যদিও তোমরা শেয়ার লাগলে যে হবে না এমন না, লিখতে পারো, সমস্যা কী, কিন্তু আমার কেমন যেন উইলটা ভালো লাগে এই জন্য, আর বর্তমান ইংলিশে উইলের ব্যবহার নাই বললেই চলে, কেমন, এই জন্য আমি কিন্তু বললাম আই উইল বা আইল টেক মাই আমব্রেলা ইন কেজ, টান দিয়ে রাখো। লিখছো তোমরা? আই উইল টেক মাই আমব্রেলা ইন কেজ। একটু কথা না বললেই নয়, আপনারা ইউটিউবে আমার ভিডিওটি যারা দেখছেন, অবশ্য আপনাদের ছেলে মেয়ে যারা থাকুক, যে 9-10 এসএসসি এইচএসসি, 9-10 ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, যে যেখান থেকে, অথবা যে কোনো যদি কেউ শিখতে চান কমপ্লিটিং সেন্টেন্স, তাহলে অবশ্যই আপনারা একটা খাতা কলম নিয়ে বসবেন এবং ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা এমনিতেই পারবেন। তো আচ্ছা, যা বলতেছিলাম, কি বলছি এইমাত্র আমি, I'll take my umbrella in cage. এরপরে he carried an umbrella in cage. He carried CARRIED, carried an umbrella in cage. In cage, CASE। এইবার তোমরা লেখো, এইবার লিখবা তোমরা নোট, লেখো নোট, NOT, নোট, নিচে লেখো। তারপর আমি নিয়মটা লেখাই দিতে গেলে আমার 2টা ক্লাস লাগবে শুধু তোমার এই নিয়মটা লেখাই দিতে, বাট তোমাদের তো আমি এগুলো আগে শিখাইছি, মানে সেন্টেন্সের মধ্যে, তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে মুখে মুখে বললেই হয়ে যাবে। আচ্ছা, তোমরা নোট লেখো। লেখো ইফের ন্যায় অর্থ প্রকাশ করে। আচ্ছা, তোমরা বোঝো ইফের ন্যায় অর্থ প্রকাশ করে? লেখো, এতটুকু প্রথমে লেখো, ইফ এর ন্যায় অর্থ প্রকাশ করে, অর্থাৎ ইফ এর ন্যায় অর্থ প্রকাশ করে, মানে আমি যে ওয়ার্ডগুলো তোমাদের এখন লেখাই দিব, যে এই যে যদি অর্থ প্রকাশ করে, ইফ তো যদি, তাই না, আমি এই বিশদ আলোচনায় বুঝানোর মাধ্যমে আসব। ইফের ন্যায় অর্থ প্রকাশ করে, লেখছো, ইফের ন্যায় অর্থ প্রকাশ করে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে। ও ইফের ন্যায় অর্থ প্রকাশ করে অর্থাৎ ইফ থাকলে যে নিয়মটি, ইফ থাকলে যে নিয়মের মাধ্যমে আমরা ইনকমপ্লিটকে কমপ্লিট করি, অর্থাৎ ইফ থাকলে আমরা যে নিয়মের মাধ্যমে ইনকমপ্লিটকে কমপ্লিট করি, লেখছো কি তোমরা? একটু শোনাও তো। আমরা ইনকমপ্লিটকে কমপ্লিট করি, ওই শব্দগুলো দিয়েও একই নিয়মে আমাদেরকে কমপ্লিট করতে হবে, ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হবে। কি লেখলাই মাত্র, এটা শোনাও। আমি তো এক এক সময় এক একভাবে বলি, আবার প্রথম থেকে বলো। ইফের ন্যায় অর্থ প্রকাশ করে, অর্থাৎ
ইফ যুক্ত কোনো কমপ্লিটকে যখন ইনকমপ্লিটকে যখন আমরা কমপ্লিট করব, যে নিয়ম অনুসারে আমাদের করতে হবে, ওই ইফের না অর্থ প্রকাশ করে যে ওয়ার্ডগুলো আমি এখন তোমাদেরকে লেখাই দিব, ওই একই নিয়মটা অনুসরণ করে আমাদেরকে করতে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? বোঝো নাই? আচ্ছা, শুধুমাত্র লেখো, শুধুমাত্র হ্যাডের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। শুধুমাত্র হ্যাডের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে। লেখো, শুধুমাত্র হ্যাডের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে। শুধুমাত্র হ্যাডের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে। তোমরা লিখতে পেরেছো? শুধুমাত্র হ্যাডের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে। এইবার তোমরা লেখো, প্রথমেই লেখো ইফের ন্যায় অর্থ প্রকাশ করে ইফ সহ লিখবা। লেখো, আর কি আমাদের আমার লেখাইতে হইবে যে ওয়ার্ডগুলো যেহেতু ইফের ন্যায় অর্থ প্রকাশ করেছে বলছি। আচ্ছা, এবার লেখো ইফ, কমা কমা দিয়ে লিখবা ইফ, লিখছো? এরপর লেখো ইফ নট, কমা কমা দিয়ে লিখবা, প্রত্যেকটা লিখবা। একটা নিয়মের মাধ্যমে আমাদের যত কমপ্লিটিং আছে এই নিয়মের আলোকে যেভাবেই দেখ না কেন তোমাদের হয়ে যাবে। ইফ কমা ইফ নট, লিখছো? ইফ নট, এরপর লেখো আনলেস, ইফ নট আনলেস, লিখছো? এরপর লেখো প্রোভাইড, PROVIDE, প্রোভাইড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। কি লিখলা? ইফ নট আনলেস প্রোভাইড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, লিখছো? হ্যাড ইন কেস, হ্যাড ইন কেস, ওয়েদার, WHETHER, ওই যে ইফের ওয়েদার তো একই কথা, আমরা ন্যারেশনে করছি না, ইফ বা ওয়েদার আমি বলছি না, সেই একই ওয়েদার, WHETHER, ওয়েদার, লিখছো? এরপর লেখো অন কন্ডিশন দ্যাট, অন কন্ডিশন দ্যাট, CONDITION, কন্ডিশন দ্যাট, লিখছো? অন কন্ডিশন দ্যাট লিখছো? এরপর লেখো সাপোজিং দ্যাট। আমার মনে হয় ইউটিউবের ইতিহাসে এতগুলো কেউ বলছে কিনা আমার সন্দেহ। তোমরা ইচ্ছে করলে কম্পিলিটিংয়ের অন্যান্য যেগুলো আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখবা তোমাদের স্যারে কীভাবে শিখাইতেছে আর তারা কীভাবে শিখাইতেছে, তাহলে তোমরা অনায়াসে কিন্তু ডিফারেন্সটা তোমরা পেয়ে যাবে। মানে কি বলে যে কম্পেয়ারটা তাহলে তোমরা এমনিতেই করতে পারবা যে আমরা এখানে নগর পর্যায়ে পড়তেছি, আমরা একটা গ্রামও না শহরও না এরকমের একটা জায়গায়, আর অথচ মফস্বলে আমরা পড়তেছি। আর তোমাদের একই স্যারে বরিশাল সদরেও কী রকমের সেলিব্রিটি তা ইতিমধ্যে তোমরা জেনেছো, এবং লাইভ ক্লাসগুলো তাহলে আরও ধারণা হবে তোমাদের। আচ্ছা, যাই হোক, যে কথাগুলো আমি বলতেছিলাম, তার মানে কি সাপোজিং দ্যাট, আমি কিন্তু আজ পর্যন্ত এতগুলো ইনফরমেশন আমি ইতিমধ্যে কাউকে সচরাচর দেই নাই, কিন্তু তোমরা যেহেতু আমার ফেভারিট ব্যাচ এই জন্য তোমাদেরকে দিচ্ছি। সাপোজিং দ্যাট লিখছো? ইত্যাদি ইত্যাদি বললাম তারপরেও। আচ্ছা, এখন আমি তোমাদের এগুলো একটু টেকনিকে মুখস্থ করাই দেই। কোন টেকনিক মনে আছে তোমাদের? ছন্দ আকারে আমরা যে ওই যে স্পোকেনের, তোমাদের যখন ফ্রি স্পোকেন মাঝে মাঝে নিতাম, ওই স্পোকেনের ক্ষেত্রে যেটা। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে আগামী শুক্রবার ইনশাআল্লাহ বেঁচে থাকলে তোমাদের স্পোকেন ক্লাস নিব। আচ্ছা, তার সময়টা বলে দিব, বৃহস্পতিবার। তো এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতেছি, দেখো ইফের ন্যায় অর্থ প্রকাশ করে, লক্ষ্য করো আমার সাথে, আমি একবার বলবো তোমরা তারপরে বলবা ইফ নট, ইফ নট, বারবার বলো ইফ নট, আনলেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট। এইবার প্রথম থেকে বলো তো, তোমরা প্রথম থেকে বলো তো, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, তারপরে কি ইন কেস হ্যাড, আবার বলো ইন কেস হ্যাড। আচ্ছা, এখন একটু বলো তো তোমরা ইফ, আচ্ছা তাহলে কি বললা? ইফ নট, আনলেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইন কেস হ্যাড, তারপরে কি বলেছি? ওয়েদার। আচ্ছা, ওয়েদার, তারপরে কি বলছি? অন কন্ডিশন দ্যাট, সাপোজিং দ্যাট। তাহলে আবার বলো ওয়েদার,
অন কন্ডিশন দ্যাট, সাপোজিং দ্যাট। আবার বলো, ওয়েদার অন কন্ডিশন দ্যাট, সাপোজিং দ্যাট। আচ্ছা, কে বলতে পারবা এখন বলো তো? আচ্ছা, প্রাচুর্য বসু বলো তুমি, আমি এইমাত্র যেগুলো বললাম বলতে পারবা? আচ্ছা, কে বলতে পারবা? রাফিদ, আচ্ছা বলো। If not unless provided that providing that in case had Whether in condition to না, in- কন্ডিশন দ্যাট, on condition that supposing that সাপোজিং দ্যাট। আচ্ছা, এরপরে কি বলতে পারবা? কে বলতে পারবা বলো, কে বলতে পারবা? কোনো ভয় নাই, কে বলতে পারবা? আরে বাবা, আমরা তো পড়াইতেছি তাই না, এখানে গিয়ে ভিডিও হইতেছে, সমস্যা কি? হুজুররা দিয়ে তারা বক্তব্য দেয়, তাদের তো সব রেকর্ড হয়, ভিডিও হয়, তো সমস্যা কি? তা আমরা কি, সমস্যা কি? আচ্ছা, তাহলে আমি আবার একবার মনে করাই দিই তোমাদের, আবার একবার বলতেছি। ইফ নট, আনলেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইন কেস হ্যাড, ওয়েদার, অন কন্ডিশন দ্যাট, সাপোজিং দ্যাট। এগুলো সব একই অর্থ প্রকাশক, একই রকমের, ইফের ন্যায় অর্থ প্রকাশ করে, মনে থাকবে? এইবার আমরা মূল নিয়মে চলে আসি। এগুলো প্রত্যেকটা কি করবে? ইফের ন্যায় অর্থ প্রকাশ করবে। এইবার তোমাদেরকে আমি এক এক করে বলি, যেহেতু পূর্বেও বলেছিলাম। তো আজকের আমরা যে নিয়মটি করতে যাচ্ছি কমপ্লিটিং, মূলত এই যে সেন্টেন্সগুলোর এর আলাদা একটা নাম আছে, কন্ডিশনাল সেন্টেন্স। কি নাম? যদি এগুলো প্রত্যেকটাই কমপ্লেক্সের অন্তর্ভুক্ত, তারপরে এর একটা ব্যক্তি স্বতন্ত্র আছে। যেভাবে আমরা বলি না এক একজন এক একটা ব্যক্তি স্বতন্ত্র, এভাবে আমি একটু সিমিলি করলাম। তার মানে এই প্রত্যেকটা সেন্টেন্সের এই যে এই নিয়মটার একটা স্বতন্ত্র হলো, এটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমি একটু বলে নেই, কন্ডিশন কথাটির অর্থ হলো শর্ত। কন্ডিশন কথার অর্থ কি? আচ্ছা, তোমরা শর্ত দিবা অথচ যদি বলবা না, এমন আছে কোনো শর্ত? আচ্ছা বলো তো, কি বলি আমরা ঈদ কোরবানি আসলে বা বিভিন্ন ঘোরার ক্ষেত্রে? কি বলি? এই দোস্ত, তুই যদি আও তাহলে, আমরা কিন্তু বলি তুই আইলে আমি যাব। আমরা কিন্তু অনেক সময় ইমপ্রেস করার জন্য এভাবে বলে থাকি অনেকে, আরে বেটা তুই যদি থাকতি তাহলে যে কি ভালো হইতো। নাই, তার মানে আমরা কিন্তু বলি না, তোমরা কিন্তু আমার থেকে আরও ভালো বলতে পারবে। এভাবে দৈনন্দিন জীবনে আমরা এমন কোনো ক্ষেত্র বিশেষ নাই যেখানে আমরা এই কন্ডিশন ব্যবহার করি না। তার মানে লিসেন টু মি, ডোন্ট টক। তো তার মানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এগুলো প্রত্যেকটাই হলো কি কন্ডিশনাল সেন্টেন্স। এই যে ইফ যে অর্থ প্রকাশ করেছে, প্রত্যেকটা একই অর্থ প্রকাশ করেছে। ইফের যে নিয়মটা আমরা এখন ফলো করব, ইফ আকারে আমি বলবো, তোমরা অন্য অন্য ক্ষেত্রেও একই নিয়মটা বলবা। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে কি এটা একটা পরীক্ষা আসবে, কি এসএসসি কি ইন্টার, একটা পরীক্ষা আসবে, ইভেন অনেক চাকরি পরীক্ষাও আসে। আমার কথা বুঝতে পেরেছো? তার মানে এখন আমি নিয়মগুলো বলবো। এইমাত্র কি বলেছি? কন্ডিশন কথার অর্থ হলো শর্ত। যে সেন্টেন্স দ্বারা কন্ডিশন দেওয়া হয় মানে শর্ত দেয়া হয় বা শর্ত আরোপিত হয়, বা যে সেন্টেন্স দ্বারা কোনো শর্ত বুঝে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে, যেটা কমপ্লেক্স সেন্টেন্সের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এইবার এই যে কন্ডিশন, এটা তিন রকমের কন্ডিশন হয়। একটা হলো ফার্স্ট কন্ডিশনাল, যেটাকে আমরা প্রবাবেল বলি। দুইটা হলো দ্বিতীয় নাম্বারটা হলো ইমপ্রবাবেল, যেটাকে আমরা, একটা হলো প্রবাবেল আর একটা হলো ইমপ্রবাবেল, মানে যেটা সম্ভব না, মানে যেটা সম্ভব বলতে যেটা এখন ঘটা সম্ভব না। আর একটা হলো ইম্পসিবল। থার্ড কন্ডিশনের নাম কি? ইম্পসিবল, একদম অসম্ভব। তাই তো, শুধুমাত্র প্রবাবেলটা সম্ভব, আর বাকিটা কি? এটা সম্ভব না। পারবা তুমি অতীতকে নিয়ে আসতে পারবা বর্তমানে? পারবা না। অতীতের কোনো সত্য কাহিনী তুমি বর্তমান আকারে বলতে পারবা প্রাণবন্ত করার জন্য? গতকালকের আমি যে টেন্সের ভিডিওটা করেছি, যদিও রাত্রের বেলা অন্ধকার আসে, এই জন্য মানে মানে ওই রকমের ভালো কোয়ালিটি হয় না, তারপর অনেক ইনফরমেশনমূলক। তোমরা ইচ্ছে করলে আবার নিজেরা দেখতে পারো, বা মনে রাখার জন্য আবার বারবার দেখতে পারবো, সমস্যা নাই। তো যাই হোক, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখন তোমরা লক্ষ্য করো যে ইফ প্লাস প্রেজেন্ট যদি থাকে, কি বলেছি বলো তো? ইফ প্লাস প্রেজেন্ট, মনে থাকবে? ইফ প্লাস প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশ হবে ফিউচার, মানে সাবজেক্টের পরে তোমরা শ্যাল বা উইল বসাবা, অথবা তোমরা অন্যভাবে করতে পারবা, সাবজেক্টের পরে ক্যান বসাতে পারবা, মে বসাতে পারবা, মাস্ট বসাতে পারবা। মাঝে মাঝে তোমরা যদি প্রেজেন্ট টেন্স করো, প্রেজেন্ট ইনডিফিনিট করো, তাও করতে পারবা। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম বলো তো? ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের ক্লোজটা কি করতে পারবা? তুমি ইচ্ছে করলে প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারবা, যেন অসঙ্গতিপূর্ণ না হয়, কোনো সমস্যা নাই। আমি অনেক উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাবো, এবং টেস্ট পেপারে বিভিন্ন জায়গায় কিন্তু এরকমের এসেছে। তোমাদের যেহেতু আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করাই, ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা। এরপরে কি বলেছি আমি? ফিউচারে তোমরা করতে পারবা, তারপরে কি? ক্যান, মে, মাস্ট ব্যবহার করে করতে পারবা। তার মানে আমরা প্রথমে এখন একটু লক্ষ্য করি, বি ট্রুথফুল। আচ্ছা, ইমপারেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই তো? তো দেখো, মাঝে মাঝে তোমরা এমনটি দেখবা যে তোমার ইফযুক্ত অংশ মাঝে আছে, মাঝে ইফ দেওয়া আছে। তার মানে কি? যদি আমি বলি ইফ ইউ কাম,
তাহলে তোমরা অনায়াসে বলবা কি আই উইল গো। এখন যদি আমরা এটাকে উল্টেই দেই, আই উইল গোটা যদি শুরুতে দেই আর ইফটা যদি দেই, তাহলে কি হবে? ইফযুক্ত অংশ হবে কি প্রেজেন্ট। মনে থাকবে? মনে থাকবে তো? ইফযুক্ত অংশ কিন্তু কখনো ফিউচার হবে না, ইফযুক্ত অংশ কিন্তু উড কুড মাইট এগুলো কিন্তু হবে না। কি লিখবো? ইফযুক্ত অংশ হয় প্রেজেন্ট ইনডিফিনিট, না হয় পাস্ট ইনডিফিনিট, না হয় পারফেক্ট, মানে পাস্ট পারফেক্ট যেটাকে বলি, পারফেক্ট কন্ডিশনাল আমরা যেটাকে বলে থাকি। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আসি আমরা। তার মানে এইবার লক্ষ্য করো, তো প্রথমটা কি দিলাম? বি ট্রুথফুল ইফ। এখন ইফটা মাঝে আছে, বি ট্রুথফুল সত্যবাদী হও যদি, যদি কি হবে? আচ্ছা, এখন লক্ষ্য করো, সত্যবাদী হও প্রথমেই দিছি কি ইম্পারেটিভ দিছে এবং কি প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে ইফযুক্ত অংশটিকে আমরা কি ফিউচারে করতে পারবো? জি না, আমরা ফিউচারে করতে পারবো না। তাহলে ইফযুক্ত অংশ দিয়ে আমরা কিভাবে লিখতে পারি? ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, যদি তুমি জীবন উন্নতি করতে চাও। তার মানে কি, যদি আমরা বলতাম ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইফ, তাহলে ইফ দিলে তাহলে কিন্তু আবার অন্য রকমের আমরা করতে পারতাম। বাট এখানে কি বি ট্রুথফুল ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ। আমার কথা বুঝতে পেরেছো? সবাই আনসারটা লেখো। তোমরা কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের প্রশ্ন, ডোন্ট জাম্প ইনটু ওয়াটার, ডোন্ট জাম্প ইনটু ওয়াটার। আচ্ছা, পানিতে লাফ দিও না যদি, যদি কি, যদি তুমি সাঁতার না জানো। আচ্ছা, জানা অর্থে কি হয় জানো? হাউ টু, হাউ টু দিয়ে করতে হয়। হ্যাঁ, মনে থাকবে তো তোমাদের? তাহলে কি হবে? ইফ ইউ ডোন্ট নো হাউ টু সুইম, যদি তুমি দাও ইফ ইউ ডোন্ট নো সুইম, তাহলে কিন্তু হবে না, কারেকশন কত সমস্যা হবে। কি দিতে হবে? হাউ টু সুইম। তাহলে আনসারটা কি লিখলা? ইফ ইউ ডোন্ট নো হাউ টু সুইম। তোমরা কি বুঝতে পেরেছো? তবে সর্বোপরি একটা বিষয় মনে রাখবা, তোমরা প্রথমে অর্থের দিকে তাকাবা। যদি তোমরা অর্থটা লক্ষ্য না করো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। আচ্ছা, এরপরে আসো, ইফ ইউ রিড সিরিয়াসলি, কি হবে? এইটা কিন্তু দেখো ইফ প্লাস প্রেজেন্ট আছে, পরবর্তী অংশ কি ফিউচার। ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, ইউ উইল গেট এ গুড জব, ইউ উইল গেট জিপিএ 5, তাই না? আমরা অনেকভাবে পড়তে পারবো না? তাহলে আমরা অনেকভাবেই করতে পারবো। তাহলে কি হবে আনসারটি? ইফ ইউ ইট ভেজিটেবলস, ও সরি, কি লিখলা? ইফ ইউ রিড সিরিয়াসলি ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল মেক এ গুড রেজাল্ট, কেমন কাট এ গুড ফিগার, আমরা অনেকভাবে বলতে পারবো। আচ্ছা, এরপর আসো, ইফ ইউ ইট ভেজিটেবলস, কি হবে? ভেজিটেবল খাইলে, ভেজিটেবলস খাইলে কি হইবে? শাকসবজি খাইলে ভিটামিন বাড়বে, শরীরে কি অনেক কিছুই বাড়বে। তার মানে কি দিবা? ইউ উইল গেট ভিটামিনস দিতে পারো, ইউ উইল কিপ ফিট দিতে পারো, আরও কি দিবা? অনেক কিছুই দেওয়া যাবে। আচ্ছা, তোমরা দাও ইউ উইল গেট ভিটামিনস, VITAMINS, ভিটামিনস। তোমরা কি বুঝতে পেরেছো? না বোঝার কেউ আসো? তার মানে এটা হলো ফার্স্ট কন্ডিশনাল, যেটা প্রবাবেল, ইফ প্লাস প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশ ফিউচার হবে। মনে থাকবে তো তোমাদের? আচ্ছা, ক্যান মে মাস্ট দিয়েও করতে পারবা। এরপরে আসো, এভরিথিং উড বি রেডি ইন টাইম, এভরিথিং উড বি রেডি ইন টাইম। তার মানে লক্ষ্য করো, এখানে প্রথম অংশ আছে কি পাস্ট ইনডিফিনিট, এখানে উড দিয়ে কিন্তু প্রেজেন্টকে মিন করে নাই, এখানে কি পাস্ট কন্ডিশনাল। মানে বিষয়টা হলো উল্টেই দিয়েছে, প্রথমেই আমি তোমাদেরকে উল্টেই দিছি। মূলত যদি এভাবে থাকতো, ইফ ইউ কেম, লক্ষ্য করো, ইফ ইউ কেম, ইফ প্লাস পাস্ট যদি থাকে তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্ডিশনাল। মনে থাকবে? ইফ প্লাস পাস্ট থাকলে পরবর্তী অংশ কি পাস্ট কন্ডিশনাল। ইফ ইউ কেম আই উড গো, পাস্ট কন্ডিশনাল মানে সাবজেক্টের পরে উড কুড মাইট, তারপর ভার্বের বেস ফর্ম। মনে থাকবে তোমাদের? সাবজেক্টের পরে উড কুড মাইট, তারপর ভার্বের বেস ফর্ম। মনে থাকবে তো? মনে থাকবে? আচ্ছা, কিন্তু এখন ওই উড কুড মাইটটা যদি শুরুতে থাকে, তাহলে ইফযুক্ত অংশ কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট। বোঝো না আমার কথা? উড কুড মাইট যুক্ত অংশ যদি শুরুতে থাকে, যেমন ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ কেম আই উড গো, তার মানে আই উড গোটা শুরুতে আছে, তাহলে তুমি ইফযুক্ত অংশ কি লিখবা? ইফ ইউ কেম। বুঝতে পেরেছো? তার মানে এখানে তোমার পাস্ট কন্ডিশনটা প্রথমে আছে, তার মানে তোমার ইফযুক্ত অংশ করতে হবে কি পাস্ট ইনডিফিনিট। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? কে কে বুঝো না তোমরা? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আনসারটা কি হবে বলো, না বুঝলে বলো। তাহলে এখন এখানে কি লিখবা? এভরিথিং উড বি রেডি ইন টাইম ইফ উই হ্যাড এনাফ টাইম, যদি আমাদের পর্যাপ্ত সময় থাকতো। এখানে হ্যাড দ্বারা কিন্তু পাস্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্ট হতে হলে হ্যাডের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতো। আচ্ছা, ইফ উই হ্যাড এনাফ টাইম, কি আতিক বুঝতে পারছো? কি চিন্তা করো? আচ্ছা, এরপরে আসো, এরপরটা আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ওই একই রকমের আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইফ, কি হবে আনসারটা? ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ ডাভ, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাই না? এটা যদি দিতে পারো, ডানা ছাড়া তো আর আমরা আকাশ উঠতে পারবো না। এখন যদি বিমানের কথা বলো, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। বেলুন দিয়ে যদি সেই আগেকার মতো যদি বলো, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আচ্ছা, তাহলে কি হবে এখানে? ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড,
আচ্ছা, এর পরের প্রশ্নটা আসি। এখন লক্ষ্য করো, পারফেক্ট কন্ডিশনাল হলো ইফযুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট হয়, খুব মনোযোগ দিয়ে শোনো, লিসেন টু মি, লুক অ্যাট মি। ইফযুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল মানে হলো সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। মনে থাকবে কি বলেছি বলো তো? সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তারপর সঙ্গতিপূর্ণ ভার্বের পাস্ট পার্টিসিপল। মনে থাকবে তো তোমাদের? মনে থাকবে? যদি এই অ্যাট এ টাইমে আমি বলি, যদি হ্যাড দ্বারা কোনো কমপ্লিটিং সেন্টেন্স শুরু হয়, মানে ইনকমপ্লিটকে কমপ্লিট করতে বলা হয়, তবে এই বিষয়টা মনে রাখবা, যদি হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেখো তাহলে করবা পারফেক্ট কন্ডিশনাল, মানে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আর যদি দেখো হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, মানে অন্য কিছু নাই, ভার্ব নাই, তখন তোমরা পাস্ট কন্ডিশনাল করবা। মনে থাকবে, সাবজেক্টের পরে উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম। তবে আরেকটা বিষয় মনে রাখবা, আমি প্রেজেন্ট ইনডিফিনিটের কথা যেভাবে বলেছি, পাস্ট ইনডিফিনিট রকমের। ইফ প্লাস পাস্ট যদি থাকে, পরের অংশ মাঝে মাঝে তোমরা ইচ্ছে করলে সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ রেখে পাস্ট ইনডিফিনিটও করতে পারবা। কথা বুঝতে পেরেছো? তার মানে প্রেজেন্টটা যেভাবে, পাস্টটাও ওরকমের করতে পারবা। তোমার করতে হবে কি পাস্ট কন্ডিশনাল, সাবজেক্ট এবার উড, কুড, মাইট, বাট তুমি করতেছো কি পাস্ট ইনডিফিনিট। এবং টেস্ট পেপারে অহরহ দেখতে পারবা এই ধরনের সেন্টেন্স, তাহলে কি তুমি পাস্ট ইনডিফিনিট করতে পারবা। কিন্তু না করে পারলে করবা না, নিয়মটা ফলো করার চেষ্টা করবা। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি তোমাদের? আচ্ছা, আরও বিস্তারিত বলতেছি। তার মানে এখন দেখো, হি উড হ্যাভ ডান ইট, পারফেক্ট কন্ডিশনালটা শুরুতে আছে, তার মানে ইফযুক্ত অংশ হবে কি পাস্ট পারফেক্ট। বুঝাইতে পারি না মনে হয়? তাহলে আনসারটা কি হবে? যে হি উড হ্যাভ ডান ইট, সেটা করে থাকতে পারতো, কি হবে? ইফ হি হ্যাড বিন ইনফর্মড। কি লিখবা আনসারটা? ইফ হি হ্যাড বিন ইনফর্মড। তার মানে এটাকে যদি আমরা ঘুরেই বলতাম, ইফ হি হ্যাড বিন ইনফর্মড হি উড হ্যাভ ডান ইট, একই রকমের হতো। কিন্তু কথা বুঝতে পেরেছো? শুধু মাঝে একটা কমা বসতো। আচ্ছা, এরপরেটা ওই একই রকমের, ইফ আই গট এ চান্স। কি তোমরা যারা ভালো গান করতে পারো, যদি এরকমের ভালো জায়গায় চান্স পাও তাহলে অবশ্যই করতে পারবা। তার মানে কী লিখবা আনসারটা? আই উড হ্যাভ সাং ইফ আই হ্যাড গট এ চান্স। তোমরা কি বুঝতে পেরেছো? না বুঝলে বলো। এনিওয়ের পরীক্ষা একটা আসবে। এরপর আসো, ইফ আই ওয়ার এ কিং, ইফ প্লাস পাস্ট আছে এখানে, ইফ প্লাস পাস্ট আছে, তাহলে হবে কি পাস্ট কন্ডিশনাল। কি লিখবা? তুমি যদি রাজা হইতে কি করতা? আই উড হেল্প দ্য পুয়ার। তাহলে কি করতা তুমি? প্রজাদের, মানে যারা প্রজা মানে কি ইংরেজি কি জানো? সাবজেক্ট। তুমি সাবজেক্ট মানে প্রজাদের খুব যত্ন নিতা। তো যাই হোক, একদম সহজভাবে লেখো। এখন কল্পনা চলে গেছো রাজা, এখন তুমি হেল্প করতা গরিব দুঃখীরে, তাই তো? তাহলে কি লিখবা? আই উড হেল্প দ্য পুয়ার। এখন যদি বলো আমি অনেকগুলো বিয়ে করতাম, তাহলেও করতে পারো, কারণ আগের দিনে রাজা বাচ্চারা তো সিরিয়ালে খেলে বিয়ে করতো। আচ্ছা, তাহলে কি লিখবা? আচ্ছা, তাহলে কি লিখবা আনসারটা? ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পুয়ার। আচ্ছা, এরপরে আসো, ইফ আই ওয়ার এ পোয়েট, তুমি যদি কবি হইতা তাহলে কি করতা? তুমি অবশ্যই কবিতা লিখতা। তাহলে কি লিখবা? আই উড রাইট অ্যান ওট, মানে গুণ কীর্তন করতা, অনেক বিষয় নিয়ে লিখতা। আই উড রাইট অ্যান ওট, ODE। বা তুমি একদম সহজভাবেই লিখতে পারতা, ইফ আই ওয়ার এ পোয়েট আই উড রাইট, কি লিখতা? ফেমাস পোয়েট। কি লিখতা? আই উড রাইট, কি লিখতা? আই উড রাইট ফেমাস পোয়েমস। একদম একদম সহজভাবে দিয়ে দিত, বিখ্যাত কবিতা লিখে ফেলাইতো তোমরা, তাই তো? আচ্ছা আচ্ছা, এরপর আসো, ইফ আই ওয়ার এ কিং, এটা তো বললাম না? আচ্ছা, এরপর কি হ্যাড হি বিন। একটু আগে আমি তোমাদের বলেছি, হ্যাডও যদি অর্থে প্রকাশ করে, কিন্তু হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে কি করবা? পারফেক্ট কন্ডিশনাল। মনে থাকবে? সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। মনে থাকবে? আচ্ছা, তাহলে কি লিখবা? হ্যাড হি বিন ইনফর্মড হি উড হ্যাভ হেল্পড ইউ ইন দিস ট্রাবল, অথবা হি উড হ্যাভ হেল্পড ইউ। একবারে এতটুকু লিখলেও তোমাদের চলবে। হি উড হ্যাভ, না ওই যে একটা নিয়ম আছে রাইট ফর ভার্বসের, ভুলে গেছো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট। একটু বলো তো সবাই। কেরে সানি, তুমি অব কেন ভুলে গেছো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং, বিং, টু বি এর পরবর্তী ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, তাই তো? তো এখানে কিন্তু তোমার পাস্ট পার্টিসিপল করতে হবে না, তোমার কিন্তু হবে না, কারণ দেখা যায় রাইট ফর ভার্বসটাও এই কমপ্লিটিংয়ে প্রয়োগ হয়, মানে ওভারঅল সব মিলেই জিলে, এই জন্যই তো একটা বৃহৎ ইউনিট, তাই তো? আচ্ছা, তাহলে কি লিখলা এই মাত্র? হ্যাভ হেল্পড ইউ ইন দিস ট্রাবল। আচ্ছা, এরপরে হ্যাড হি বিন অপটিমিস্টিক, মানে আশাবাদী। তাহলে দেখো কি হবে? হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম।
কি লিখতে পারো? অপটিমিস্টিক মানে আশাবাদী, তার মানে সে পরীক্ষা পাশ করার আশাবাদী ছিল, তাই তো? হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম। বুঝতে পারছো তোমরা? তোমরা কিন্তু অনেকগুলো করতে পারবা, যেহেতু সময় তোমাদের শেষ হয়ে আসছে, অতিরিক্ত সময় চলতেছে, এই জন্য দ্রুত বলতেছে। আর বাকিটা যখন আমি এক্সারসাইজগুলো দিব বেশি বেশি, তখন হয়ে যাবে, আরও বিশদ আলোচনা করবি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসো, হ্যাড আই এনি কম্পিউটার। এখানে দেখো হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, তার মানে পাস্ট কন্ডিশনাল করতে হবে। পাস্ট কন্ডিশনাল কি লিখবা? আই উড ব্রাউজ দ্য ইন্টারনেট। যদি এখন আমাদের এক একটা ফোনই হলো কি এক একটা কম্পিউটার, কি লিখবা? হ্যাড আই এনি কম্পিউটার আই উড ব্রাউজ দ্য ইন্টারনেট। কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে কি? হ্যাড আই মাস মানি, কি করতা? তোমার যদি অনেক টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুয়ার। অবশ্যই এই ধরনের টেন্ডেন্সি খুব, এগুলো যদি তোমরা ধারণ করে রাখো অবশ্যই ভালো একটা বিষয়। আচ্ছা, এরপরে আসো, আনলেস ইউ অবি হিম। আনলেস মানে কি? ইফ নট। আনলেস মানে কি? ওই ইফ নট, ওই একই নিয়মে একই বিষয়। তাহলে কি লিখবে আনসারটা? আনলেস ইউ অবি হিম, তুমি যদি তাকে না মানো তাহলে কি হবে? ইউ কান্ট সাকসিড ইন লাইফ। আছে না কিছু কিছু লোকের আমরা আদর্শ অনুসরণ করি বা তাদের কথা শুনি, তাহলে কি হবে আনসারটা? ইউ কান্ট বা ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। আমরা কিন্তু এখানে উইল নট দিতে পারতাম, আমরা অন্য অন্যভাবেও করতে পারতাম, বাট এখানে আমরা করতেছি কি? ক্যান নট বসিয়ে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি হবে? ইউ উইল নট শাইন, ইউ ক্যান নট শাইন, তাই তো? তারপর প্রসপার ইন লাইফ, অনেক কিছু দেখা যাবে। আচ্ছা, এরপরে ডু বেটার প্রোভাইডেড দ্যাট। এই যে একটু আগে আমি তোমাদের বলেছি, প্রোভাইডেড অর্থ কি? যদি। ওই এতক্ষণ যে বগর বগর করছি, নিয়মটা যে বলছি ওই একই কথা। যদি বগর বগর হবে যদি তোমরা না বুঝো, আর যদি তোমরা বুঝো তাহলে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস, তাই তো? কথা বুঝতে পেরেছো? তোমাদের উপর নির্ভর করবে, তোমাদের পারা না পারার উপর। আচ্ছা, তাহলে কি হবে এখানে আনসারটা? ইউ উইল ডু বেটার, তুমি ভালো করবে ইন দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট। যদি, এখন এই যদিটা তো আমরা এখানে তো ফিউচার করতে পারবো না, কি করতে হবে? প্রথম অংশ ফিউচার আছে, আমরা ইনডিফিনিট করবো, তাই তো? তাহলে কি লিখবা? ইউ ওয়ার্ক হার্ড। বুঝতে পেরেছো? ইউ ওয়ার্ক হার্ড। দ্য প্লেন উইল টেক অফ প্রোভাইডেড। আচ্ছা, বিমান কখন ওঠে? কখন ওঠে? যখন আবহাওয়া ভালো থাকে, তাই না? দ্য ওয়েদার ইজ গুড। পাইলট চালায়, ঠিক আছে, পাইলট চালায় তো তোমার যখন আবহাওয়া ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে তখন চালায়, তাই না? আবহাওয়া খারাপে তো, ইভেন এখন তো বর্তমানে যদি কোনো ঝড়ের যদি সংকেত থাকে তাহলে তো বরিশাল থেকে ঢাকায় লঞ্চ যায় না। আচ্ছা, এরপরে আসো, আই ওয়ান্ট টু ডু দ্য সাম ইন কেস। এই ইন কেস কি অর্থে বসে? আবার ইন কেস অফ কিন্তু সিম্পল সেন্টেন্সে একই যদি অর্থে বসে, বিপরীত ধর্মী। আচ্ছা, তাহলে কি হবে? আচ্ছা, আই ওয়ান্ট টু ডু দ্য সাম ইন কেস কি হবে? দ্য টিচার পারমিটস। যদি কি শিক্ষক অনুমতি দেয়, অথবা যদি তুমি বলো, অথবা যদি সে বলে, অথবা কি যদি আমাকে কেউ করতে বলে, এভাবে আমরা লিখতে পারি, তাই না? তাহলে আনসারটা কি হবে? আই ওয়ান্ট টু ডু দ্য সাম ইন কেস দ্য টিচার পারমিটস। আচ্ছা, এরপরে আসো, তোমরা কি বুঝতে পারছো? আই উইল টেক মাই আমব্রেলা ইন কেস। এই যে এখন বর্ষাকাল চলতেছে, বর্ষাকাল আছে এখনো? নাই মনে হয়, কিন্তু বর্ষা হইতেছে। তাহলে কি হবে এখানে? আই উইল টেক মাই আমব্রেলা ইন কেস কি হবে? ইট রেইনস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হি ক্যারিড অ্যান আমব্রেলা। এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরের অংশ লিখবা কি? ইট, একই বিষয়, ইট রেইনস কি লিখতে পারবা? কি লিখতে হবে? ইট রেইনড। আরও কি আছে? আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।